সাধারণত আমরা যখন কোনো বিশাল পুরনো ছড়ানো ডালপালাওয়ালা গাছের কথা ভাবি তখন আমাদের মনে হয় গাছটাকে আরও বড় হতে দেওয়া উচিত, তার ডালপালা চারদিকে ছড়িয়ে পড়ুক, সেটাই কাম্য। একদম। মানে সাধারণ চোখে সেটাই তো মনে হয়। ঠিক, কিন্তু একজন দক্ষ মালি খুব ভালো করেই জানেন যে একটা গাছকে সত্যি সুস্থ রাখতে গেলে মাঝে মাঝে খুব সাবধানে কিছু ডালপালা ছেঁটে ফেলতে হয়। এটাকে ঠিক ধ্বংস বলা চলে না। না, এটা আসলে এক ধরনের অপটিমাইজেশন। ঠিক তাই। আর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, মানে যেটাকে আমরা সংক্ষেপে সেল বলে জানি, তাদের নতুন ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম বা ভিআরএস এর একটা বিস্তারিত সংবাদ প্রতিবেদন দেখে আমার ঠিক এই মালির কথাটাই মনে পড়ে যাচ্ছে। আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত। ধন্যবাদ। আর এখানে চমকপ্রদ বিষয়টা হলো শেলের মতো একটা বিশাল রাষ্ট্রায়ত্ত সংস্থায় যেখানে হাজার হাজার মানুষ কাজ করেন, সেখানে এই ধরনের একটা স্কিম নিয়ে আসা মানে শুধু কয়েকজনকে অবসর দেওয়া নয়, এর পেছনে মানব সম্পদকে নতুন করে সাজানোর একটা বিরাট শখ থাকে। হ্যাঁ, ঠিক বলেছেন। তো চলুন বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। আজকের উদ্দেশ্য হল এই নতুন স্কিমের খুঁটিনাটি যাচাই করা। আমরা নির্দিষ্ট 4টে বিষয়ের উত্তর খুঁজব। মানে যোগ্যতার মানদণ্ড কি, এককালীন ক্ষতিপূরণের হিসাব কিভাবে হবে, অনলাইন আবেদনের ধাপগুলো কি, আর কাদের এই সুবিধার আওতা থেকে বাদ দেয়া হয়েছে। হ্যাঁ, কারণ বাইরে থেকে দেখলে মনে হতে পারে যে সংস্থা হয়তো আর্থিক সংকটে ভুগছে বা ঢালাও কর্মী ছাঁটাই করতে চাইছে। কিন্তু রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর ক্ষেত্রে ব্যাপারটা এত সরল নয়। এর গভীরে একটা দীর্ঘমেয়াদী ব্লুপ্রিন্ট থাকে। তো যে কোনো স্কিমের ক্ষেত্রেই আলোচনার একেবারে প্রথমেই আসে যোগ্যতার কথা। মানে এই দরজাটা ঠিক কাদের জন্য খোলা? প্রতিবেদনটা বলছে যে এই ভিআরএস শুধুমাত্র তাদের নিয়মিত এবং স্থায়ী কর্মীদের জন্য। ঠিক, এর মধ্যে এক্সিকিউটিভ এবং নন এক্সিকিউটিভ মানে উভয় স্তরের কর্মীরাই পড়বেন। কিন্তু শর্তটা বেশ কড়া। প্রথমত, শেলে বা সহযোগী সংস্থায় টানা কমপক্ষে ১৫ বছর কাজ করতে হবে। আর অবসরের দিন পর্যন্ত বয়স অন্তত ৫০ বছর হতে হবে। আমার খটকা লাগছে এই ১৫ আর ৫০ সংখ্যা দুটো নিয়ে। আচ্ছা, এই সংখ্যা দুটো কিন্তু হাওয়া থেকে নেওয়া হয়নি। এর পেছনে একটা মনস্তাত্ত্বিক আর কাঠামোগত কারণ আছে। ধরুন, একটা মানুষ যখন টানা ১৫ বছর কাজ করেন, তখন তিনি সংস্থার সব নাড়িভুড়ি চেনে যান। হ্যাঁ, সেটা তো বটেই। আর বয়স যখন ৫০ পেরোয়, তখন একজন কর্মীর কেরিয়ার গ্রাফ সাধারণত একটা মালভূমি বা প্ল্যাটো পর্যায়ে পৌঁছায়। এই বয়সে কর্মীরা বেতনের একেবারে ওপরের দিকে থাকেন। মানে এরা হলেন সবচেয়ে বেশি বেতনভোগী কর্মী। আচ্ছা, বুঝতে পারছি। অথচ নতুন প্রযুক্তি দ্রুত শিখে নেওয়ার মানসিকতা হয়তো একজন ৩০ বছরের তরুণের মতো থাকে না। তাই কোম্পানি চাইছে বেশি বেতন পাওয়া এই কর্মীদের একটা সম্মানজনক প্রস্থানের পথ তৈরি করে দিতে। এতে কোম্পানির দীর্ঘমেয়াদী স্থায়ী খরচ কমে যায়। বেশ যৌক্তিক একটা কারণ। কিন্তু এই যোগ্যতার নিয়মের ভেতরে ঢুকলে এক্সিকিউটিভদের জন্য এমন একটা শর্ত চোখে পড়ে যেটা আমার পুরো ধারণাকে গোলমাল করে দিয়েছে। কোন শর্তটার কথা বলছেন? ওই যে বিগত ৪ বছরের অ্যাভারেজ ক্রেডিট পয়েন্ট বা এসিপি এর শর্তটা। একটু হিসাবটা বলি। যাদের বয়স ৫০ থেকে ৫৪ বছরের মধ্যে তাদের এসিপি হতে হবে ৪২.৫ বা তার কম। হ্যাঁ, ঠিক। আর ৫৪ থেকে ৫৭ বয়সীদের ক্ষেত্রে পয়েন্ট হতে হবে ৪৫ বা তার কম। আর যাদের বয়স ৫৭ বা তার বেশি তাদের জন্য কোনো বাধ্যবাধকতাই নেই। সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা কিন্তু এখানেই। মানে কম এসিপি চাওয়া হচ্ছে কেন, তাই তো? একদম। কর্পোরেট জগতে তো ভালো ইনসেনটিভ পাওয়ার জন্য রেটিং বেশি হতে হয়, কিন্তু সংস্থা বলছে পয়েন্ট কম হলে তবেই আপনি এই ভিআরএস পাবেন। কোম্পানির সেরা প্যাকেজটা সেরা কর্মীদের দেবে না। হুম, যদি আমরা পুরো প্রেক্ষাপটের সাথে এটা মিলিয়ে দেখি, তাহলে এটা খুব স্বাভাবিক। আপনি যদি একজন দুর্দান্ত পারফর্মার হন, আপনার এসিপি যদি ৪৮ বা ৪৯ হয়, তাহলে সেল কেন আপনাকে একটা মোটা টাকার প্যাকেজ দিয়ে অবসর নিতে বলবে? হ্যাঁ, কোম্পানি তো আপনাকে ধরে রাখতে চাইবে। ঠিক তাই। ভিআরএস এর আসল উদ্দেশ্য সেরা প্রতিভাদের হারানো নয়, বরং যারা বছরের পর বছর ধরে শুধু রুটিন কাজ করে যাচ্ছেন, নতুন কোনো ভ্যালু অ্যাড করছেন না, তাদেরকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য উৎসাহিত করা। ও আচ্ছা, মানে এটা হলো এক ধরনের ছাঁকনি, মাঝারি পারফর্ম করা কর্মীদের ছেকে বের করে নেওয়ার কৌশল। একদম ঠিক ধরেছেন। বয়সের সাথে সাথে পারফরম্যান্সের মানদণ্ড কিছুটা শিথিল করা হয় বলে ওই এসিপির মাত্রা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। আর ৫৭ বছরের পর তো তারা এমনিতে স্বাভাবিক অবসরের কাছাকাছি, তাই কোনো শর্ত নেই। জলের মতো পরিষ্কার। এবার বলুন কারা বাদ পড়ছেন।
আমি দেখেছি চুক্তিভিত্তিক ক্যাজুয়াল বা অস্থায়ী কর্মীরা আবেদন করতে পারবেন না, কিন্তু এই লিয়েন বা সাবাটিক্যাল ছুটিতে থাকা কর্মীদের কেন বাদ দেওয়া হলো? ধরুন আপনি সেলের স্থায়ী কর্মী, কিন্তু আপনি লিয়েন নিয়ে অন্য কোনো সংস্থায় কাজ করতে গেছেন বা স্যাবাটিক্যালে পড়াশোনা করছেন। মানে এই মুহূর্তে কোম্পানির উৎপাদনে আপনার কোনো প্রত্যক্ষ অবদান নেই। আচ্ছা। ভিআরএস হলো তাদের জন্য যাদের সরিয়ে দিলে কোম্পানির বর্তমান কাঠামোগত খরচ কমবে। তাই লিয়েন বা স্যাবাটিক্যালে থাকা কর্মীদের এই আর্থিক প্যাকেজ দেওয়ার কোনো মানেই হয় না। একই কারণে শাস্তিপ্রাপ্ত কর্মীদেরও বাদ দেওয়া হয়েছে। তো যোগ্যতার কড়াকড়ি পার হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই অবসরের বদলে কর্মীরা আর্থিকভাবে কি পাবেন? এখান থেকেই আমরা ক্ষতিপূরণের হিসাবের আলোচনায় ঢুকতে পারি। হ্যাঁ, ক্ষতিপূরণটা মূলত এককালীন বা লামসাম হিসেবে দেওয়া হবে। আর এটা হিসেব করার দুটো উপায় আছে। প্রথমটা হলো গুজরাট ফর্মুলা। গুজরাট ফর্মুলা নামটা বেশ কৌতূহল জাগায়। অঙ্কটা ঠিক কী রকম? হিসাবটা খুব সহজ। চাকরির সম্পূর্ণ হওয়া বছরগুলোর প্রতিটির জন্য ৩৫ দিনের বেতন, আর স্বাভাবিক অবসর পর্যন্ত বাকি থাকা বছরগুলোর প্রতিটির জন্য ২৫ দিনের বেতন, এই দুটোর যোগফল। আচ্ছা, মানে অতীত কাজের জন্য বেশি দিন আর ভবিষ্যতের জন্য একটু কম দিন ধরা হচ্ছে। ঠিক তাই। আর দ্বিতীয় বিকল্প হিসাবটা হলো স্বাভাবিক অবসর পর্যন্ত বাকি থাকা মাসগুলির প্রতিটির জন্য ৩০ দিনের বেতন। কিন্তু আসল ধাক্কাটা তো এর পরের লাইনে। এই দুটো হিসাবের মধ্যে যে টাকার পরিমাণটা কম হবে, সংস্থা সেটাকেই বেছে নেবে। হ্যাঁ, শুধু বেছেই নেবে না, সেই কম টাকার অঙ্কেরও মাত্র ৭৫% কর্মীকে দেয়া হবে। দাঁড়ান, একে তো কম অঙ্কটা বাঁচবে, তার ওপর আবার মাত্র ৭৫%। আর আমি দেখলাম বেতনের সংজ্ঞায় শুধুমাত্র বেসিক পে এবং মহার্ঘ ভাতা বা ডিএ কে ধরা হয়েছে, এইচআরএ বা অন্যান্য ভাতা ধরাই হয়নি। হ্যাঁ, সেটাই নিয়ম। তাহলে এটা কি সত্যিই কর্মীদের জন্য লাভজনক হলো? মানে শুনে তো মনে হচ্ছে সংস্থা একটু বেশিই কার্পণ্য করে ফেলছে। শুধু এই ৭৫%-এর নগদ টাকার অঙ্কটা দেখলে সত্যিই মনে হবে যে এই স্কিমটা লাভজনক নয়। কিন্তু এককালীন এই টাকার সাথে স্বাভাবিক অবসরের অন্যান্য সব সুযোগ সুবিধাও তো দেওয়া হচ্ছে। অন্যান্য সুবিধা বলতে ঠিক কি কি? যেমন প্রভিডেন্ট ফান্ড বা পিএফ এবং গ্র্যাচুইটি তো থাকছেই। এর পাশাপাশি সবচেয়ে বড় পাওনা হলো অর্জিত ছুটি বা ইএল এবং হাফ পে লেভের নগদীকরণ। ও আচ্ছা, মানে জমানো ছুটির পুরো টাকাটা ক্যাশ হিসেবে পেয়ে যাবেন। অনেক পুরনো কর্মীর ক্ষেত্রে তো এই অঙ্কটাই একটা বিরাট বড় অ্যামাউন্ট হয়ে দাঁড়ায়। ঠিক বলেছেন। আর সবথেকে বড় সুবিধা হলো চিকিৎসা পরিষেবা। কর্মী এবং তার স্বামী বা স্ত্রী আজীবন সেলের মেডিকেল কভারেজ পাবেন, সাথে পেনশন স্কিম তো আছেই। এই সব মিলিয়ে প্যাকেজটা কিন্তু বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। হ্যাঁ, ৫০ পেরোনো বয়সে আজীবন মেডিকেল কভারেজ থাকাটা সত্যিই বিশাল স্বস্তির একটা বিষয়। মানে এককালীন নগদ টাকার অঙ্কটাকে কমিয়ে সংস্থা আসলে সামাজিক নিরাপত্তার দিকটাতে বেশি জোর দিয়েছে। একদম তাই, যাতে কর্মীরা শুধু তাৎক্ষণিক টাকার লোভে পড়ে চাকরি না ছাড়েন। কিন্তু অফারটা ভালো বুঝতে পারলেও এটা পাওয়ার উপায় কি সেটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, ডিজিটালাইজেশনের ওপর জোর দিয়ে পুরো প্রক্রিয়াটি শুধুমাত্র অনলাইনেই করতে হবে। কোনো কাগজের আবেদন বা হার্ড কপি চলবে না। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদন মঞ্জুর হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড বা আগে এলে আগে পাবেন ভিত্তিতে। নির্দিষ্ট বাজেট বা লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেলে শেষ তারিখের আগেই পোর্টাল বন্ধ হয়ে যেতে পারে। এটা তো পুরোপুরি একটা ডিজিটাল মিউজিক্যাল চেয়ার বা এসকেপ রুমের মতো ব্যাপার হয়ে দাঁড়ালো। দ্রুত সিদ্ধান্ত নিয়ে অনলাইনে বোতাম চাপতে হবে, আবার একবার আবেদন মঞ্জুর হয়ে গেলে দরজায় তালা পড়ে যাবে। হ্যাঁ, আর কোনোভাবেই তা বাতিল বা প্রত্যাহার করা যাবে না। বাপরে, চরম মনস্তাত্ত্বিক চাপ। আচ্ছা, ধরুন কেউ ভিআরএস পেলেন, এরপর তার জীবনটা কি একদম বাঁধনমুক্ত? একেবারেই না। সেল বা এর কোনো সহযোগী সংস্থায় এই কর্মীরা আর চাকরি পাবেন না। আর সবথেকে বড় শর্ত হল অন্য কোনো কেন্দ্রীয় বা রাজ্য রাষ্ট্রায়ত্ত সংস্থায়, মানে সিপিএসই বা এসপিএসিতে চাকরি নিলে ভিআরএসে পাওয়া সম্পূর্ণ টাকা সেলকে ফেরত দিতে হবে। সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে? এটা বেশ কড়া নিয়ম। আসলে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো চায় না যে একজন কর্মী একটা সরকারি সংস্থা থেকে অবসরের বিরাট অঙ্কের টাকা নেবেন আর তারপর অন্য সরকারি সংস্থায় মোটা বেতনে ঢুকে পড়বেন। এটা তো সরকারি ফান্ডের অপচয়। যুক্তিটা অকাট্য। কিন্তু আমি দেখলাম ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার পর উপদেষ্টা বা অ্যাডভাইজার হিসেবে চুক্তিভিত্তিক কাজ করার ক্ষেত্রে কোনো বাধা নেই।
মানে সংস্থা একদিকে বলছে আপনি বেরিয়ে যান, আবার বলছে উপদেষ্টা হিসেবে ফিরে আসতে পারেন। এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। সংস্থা আসলে কর্মীদের 15-20 বছরের অভিজ্ঞতা পুরোপুরি হারাতে চায় না, কিন্তু একজন স্থায়ী কর্মীর পেছনের খরচ আর একজন চুক্তিভিত্তিক উপদেষ্টার খরচে অনেক তফাৎ। উপদেষ্টাদের পিএফ বা গ্র্যাচুইটি দিতে হয় না। বাহ, দারুণ কৌশল। সংস্থা সেই একই অভিজ্ঞতা পাচ্ছে কিন্তু কম খরচে। একদম নিখুঁত কর্পোরেট অপটিমাইজেশন। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি আমরা একটু সংক্ষেপে দেখি, প্রথমে যোগ্যতার ক্ষেত্রে 15 বছরের কাজের অভিজ্ঞতা এবং 50 বছরের কড়া নিয়ম। মাঝারি পারফর্মারদের ছেকে বের করার জন্য এক্সিকিউটিভদের সেই এসিপি পয়েন্টের ফিল্টার। ঠিক। এরপর ক্ষতিপূরণের অঙ্কে গুজরাট ফর্মুলা এবং 75% হিসাবের মারপ্যাচ, যা পিএফ বা ছুটির নগদীকরণের সাথে যুক্ত হয়ে আকর্ষণীয় হয়ে উঠছে। তারপর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পোর্টালে ডিজিটাল দৌড়, আর শেষে অন্য সরকারি প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। চমৎকার সারসংক্ষেপ করেছেন। তবে পরিশেষে একটা নতুন চিন্তার দিক থেকে বিষয়টা দেখা যায়। আমরা একটা এমন পৃথিবীতে বাস করছি যেখানে সব কিছু ডিজিটাল এবং ডেটা নির্ভর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রক্রিয়াটিও এখন আর কেবল ইচ্ছার উপর নির্ভরশীল নেই। এটি পরিণত হয়েছে আগে এলে আগে পাবেন ভিত্তিক এক ডিজিটাল রেসে। অ্যালগোরিদম আর টাইমার এখন মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করছে। একদম তাই। যারা শুনছেন, এইবার তাদের ভাবার সময় এসেছে ভবিষ্যতে কি চাকরির স্থায়িত্ব বা অবসরের সুযোগগুলো এভাবে অ্যালগরিদম, পয়েন্ট সিস্টেম আর পোর্টালের টাইমারের উপর ছেড়ে দেওয়া হবে। মানুষের কর্মজীবনের শেষ অধ্যায়টি কি ধীরে ধীরে মানবস্পর্শ হারিয়ে আরও যান্ত্রিক হয়ে উঠছে? তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ালো? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে উঠছে। ঠিক। এই অস্বস্তিকর কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটা আজ সবার ভাবনার জন্য রেখেই আমরা আজকের আলোচনা শেষ করছি। দেখা হবে পরবর্তী গভীর বিশ্লেষণে।